প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব জন্ডিস নিয়ে। জন্ডিস নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার হারুনুর রশিদ ১৯৭৫ সালের জুনে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জন্ডিস এটা তো অত্যন্ত কমন একটি বিষয় এবং অনেকেই বোঝেন জন্ডিস মানেই হলো তার শরীরটা হলুদ হয়ে যাওয়া, তার চোখ বা হাত এগুলো হলুদ হয়ে যাওয়া। আসলে এই একজন মানুষের চোখ, হাত, শরীর, ত্বক এগুলো হলুদ হয়ে যায় কেন, বা জন্ডিসটা হয় কেন? জন্ডিস হচ্ছে আসলে শরীরের যে রোগ তার একটা বহিঃপ্রকাশ। বিভিন্ন কারণে হয় জন্ডিস। মূলত যে বিষয়টা সবচেয়ে বেশি জড়িয়ে হচ্ছে লিভার কজ বলি আমরা, ভাইরাল হেপাটাইটিস, সে কারণে হয়। আরেকটা কারণ হচ্ছে লিভারের ছাড়াও জন্ডিস হতে পারে, লিভারের সমস্যা ছাড়াও। যেমন যদি ব্লাডের মধ্যে রক্তকণিকা যেটা থাকে, রেড ব্লাড সেল, সেটা যদি অতিরিক্ত ভেঙে যায় তাহলে জন্ডিস হতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। আরেকটা কারণ হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। যদি পিত্ত নালী দিয়ে পিত্ত ঠিকমতো প্রবাহিত না হতে পারে, তখন পিত্তটা ব্লাডের মধ্যে জমা হতে থাকে এবং সেই কারণেও জন্ডিস হয়। আর জন্ডিস তখনই দেখা যায় বা বোঝা যায় হলুদ, যখন ব্লাডের মধ্যে বিলিরুবিন পরিমাণ 2 মিলিগ্রাম পার ডিএল এর উপরে থাকে, তখন এটা বোঝা যায়। তো এই যেটা বলছিলাম যে হলুদ হয়ে যাওয়া, হলদে ভাব হওয়া ছাড়াও জন্ডিসে আর কোনো লক্ষণ কি দেখা দিতে পারে যে সমস্যাগুলি একজন রোগী ফিল করবেন? জি, রোগীর খাওয়ার অরুচি হয়, বমি হতে পারে এবং খুব লো গ্রেড ফিভার, জ্বর আসতে পারে কম মাত্রায়, পেটে ব্যথা নিয়ে আসতে পারে, পায়খানা অনেক সময় দেখা যায় ফ্যাকাশে হয়। আপনি বলছিলেন যে হেপাটিক জন্ডিস যেটা বা লিভার জনিত, সেই ক্ষেত্রে ভাইরাল হেপাটাইটিস কথাটা আপনি বলছিলেন। সাধারণত কোন কোন ধরনের ভাইরাস দ্বারা জন্ডিস হয় এবং একজন মানুষ ওই ভাইরাসে আক্রান্ত হতে পারেন কি করে? সাধারণত ভাইরাস হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং এ। ইয়েলো ফিভার ভাইরাস দেওয়া হতে পারে, এপস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস দিয়ে হতে পারে। তো মূলত এ, ভি, সি এবং ই ভাইরাস, এই 4টা ভাইরাস হচ্ছে কমন। এ এবং ই ভাইরাস খাবার বা পানির মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে। এ এবং ই ভাইরাস দিয়ে আক্রান্ত ব্যক্তির যদি স্টুল যদি কোনো পানি বা খাবারকে কন্টামিনেটেড করে, সেই পানি বা খাবার যদি কোনো স্বাভাবিক মানুষ গ্রহণ করে, তাহলে তার এই রোগে এ এবং ই ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে, জন্ডিস হতে পারে। আর বি এবং সি ভাইরাস ব্লাডের মাধ্যমে ছড়ায়। বি এবং সি দিয়ে আক্রান্ত ব্যক্তি যদি কাউকে ব্লাড দেয়, তাহলে যে ব্লাড নিল তার জন্ডিস হতে পারে। এবং এটা মায়ের যদি থাকে, বি এবং সি ভাইরাস থাকে, এবং সেক্ষেত্রে মায়ের পেটের যে বাচ্চা প্রেগনেন্সির সময় বাচ্চার শরীরে বি এবং সি ভাইরাস যেতে পারে। এছাড়াও সেক্সুয়াল কন্টামিনেশনও, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেও এই বি এবং সি ভাইরাস ছড়াতে পারে। এর বাইরেও চিকিৎসা কিংবা কাটা ছেঁড়া সেলুন, মানে যেখানে ব্লাড বের হতে পারে কোনো যন্ত্রে সেটা লাগে এবং সেই যন্ত্র আবার আরেকজনের বেলায় ব্যবহার, সেভাবে এটা ছড়ানোর ঝুঁকি থাকে। যদিও সেই বিষয়ে চিকিৎসকরা অনেক সচেতন, এখন এটা স্টেরিলাইজেশন করে জীবাণুমুক্ত করেই চিকিৎসা করা হয়। তো এই যে আপনি বলছিলেন যে রক্তবাহিত আবার পানিবাহিত এইভাবে ছড়াতে পারে, সেটা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরেও থাকে,
আক্রান্ত যদি আনফরচুনেটলি কেউ হয়ে যায়, সেটা কত দিনের মধ্যে বা কিভাবে প্রকাশ পেতে পারে যে আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি? এটা ভাইরাল হ্যাপাটাইটিস যেটা এ এবং ই ভাইরাস দিয়ে 1 থেকে 3 সপ্তাহ সময় লাগে ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার পরে এর উপসর্গগুলো প্রকাশ পাইতে। আর হ্যাপাটাইটিস বি দিয়ে যদি হয় তাহলে 1 মাস থেকে 5 মাস সময় লাগে। এরপরে এটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। এই পিরিয়ডের পরে তখন উপসর্গগুলো দেখা দেয়। তো একজন মানুষ যদি এরকম আক্রান্ত হন এবং তার জন্ডিস হোক কিংবা জন্ডিস হওয়ার আগেও অনেক সময় ইনসিডেন্টালি অন্য রোগের পরীক্ষা করতে গিয়ে তখন ধরা পড়লো হেপাটাইটিস বি বা সি পজিটিভ, অথবা এ বা ই দ্বারা অ্যাকিউটভাবে তার জন্ডিস হয়েছে, সেক্ষেত্রে করণীয় কি? অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস যেটা সাধারণত এ, ই এবং বি দিয়ে হয়, আর হ্যাপাটাইটিস সি দিয়ে হয় ক্রনিক ভাইরাল হ্যাপাটাইটিস। অ্যাকিউট অবস্থাতে রোগীর চিকিৎসা মূলত এমন কোনো ওষুধ আসলে ওইভাবে নাই যেটা দিলে বি বা কোনো ভাইরাসকে ইলিমিনেট করার জন্য কোনো ওষুধ ওইভাবে নাই, কিন্তু সেখানে দরকার হচ্ছে রেস্ট নেওয়া প্রধান কাজ। বেশি করে পানি খাওয়া, শাকসবজি খেতে হবে, আর হচ্ছে কিছু মেডিসিন ওষুধ আছে যেগুলা বাউল ক্লিয়ার করার জন্য আমরা দিয়ে থাকি, লাক্সেটিভস, লেকটুলোজ, এই ধরনের সিরাপ পাওয়া যায়। তো সেটাকে যে বাউল ক্লিয়ারটা খুব জরুরি এবং লক্ষণ দেখে চিকিৎসা এবং উপসর্গ অনুযায়ী। তো কিন্তু এই সাধারণ চিকিৎসা যেটা আপনি বললেন খুবই সিম্পল, রেস্ট নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, বেশি পানি খেতে হবে, শাকসবজি অর্থাৎ রুচিসম্মত পুষ্টিকর খাবার খাবে, এর বাইরে তেমন কিছু দরকার নেই। কিন্তু আমরা যে দেখতে পাই যে এর জন্য অনেক সময় হাত ধোয়া, হাত ধুয়ে হলুদ পানি বের করা, ঝাড় ফুল লতা পাতা কত রকম কিছু আমরা বিজ্ঞাপন দেখতে পাই এবং এর কাছে মানুষ যাচ্ছে, এ বিষয়ে আপনার মত কি? আসলে হাত ধুলে পরে তো ব্লাডের যে ভাইরাস সেটা তো পরিষ্কার করার কোনো মানে সুযোগই নাই, এটা তো হাতের বাইরে থাকছে, হাতের বাইরে না, এটা হচ্ছে ব্লাডের মধ্যে। তো আমার মনে হয় এটা একটা হচ্ছে কিছু অসৎ যারা আছেন তারা এটা নিয়ে একটা ম্যাল প্র্যাকটিস বলি আমরা, এটা হচ্ছে এক ধরনের প্রতারণা। জি। তো এইটা যদি কেউ করে চিকিৎসকের কাছে না এসে বা আপনি যে নিয়ম কানুন বললেন সেটা না করে কেউ যদি ওইভাবে অপচিকিৎসার শিকার হয়, তার কি ক্ষতি হতে পারে? এটা তাহলে সেক্ষেত্রে আরও বড় ধরনের কমপ্লিকেশন হতে পারে। যেমন যদি শুরুতেই যদি মেজারমেন্ট না নেওয়া যায় তাহলে লিভার ড্যামেজ বাড়তে থাকে এবং এক পর্যায়ে গিয়ে দেখা যায় লিভার ফেইলুর হতে পারে। আমরা সেটাকে ফালমিনেন্ট হ্যাপাটিক ফেইলুর বলি, এবং এটা হচ্ছে রোগীর একটা ইমার্জেন্সি সিচুয়েশন, ক্রিটিক্যাল অবস্থা। তো সেখান থেকে সেটা ট্রিটমেন্ট করা অনেক ডিফিকাল্ট হয় এবং সেখানে রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। তো কাজেই সেটাকে অ্যাভয়েড করার জন্য আর্লি যাতে ব্যবস্থাপনা নেওয়া যায় হ্যাপাটাইটিসের, সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। হেপাটাইটিস বি এবং সি যেটা আপনি বলছিলেন যে রক্তবাহিত বা ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট রিলেটেড যে ট্রান্সমিশন, সেই দুইটার ক্ষেত্রে বেশি জটিল আমরা জানি, কারণ এর কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই দুইটা যদি বি বা সিতে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে করণীয় কি? হ্যাপাটাইটিস বি এবং সি দিয়ে আক্রান্ত হলে ক্রনিক ভাইরাল হ্যাপাটাইটিস বলি আমরা, সেই ধরনের একটা ক্লিনিক্যাল কন্ডিশন তৈরি হয় এবং সেখান থেকে সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। ভাইরাল মার্কার করে আমরা প্রথমে দেখব হ্যাপাটাইটিস বি এর জন্য এটা কি ক্রনিক অ্যাক্টিভ ভাইরাল হ্যাপাটাইটিস নাকি একটা ক্যারিয়ার হিসাবে আছে, HBsAg প্রথমে আমরা করে দেখব। যদি HBsAg পজিটিভ হয় তাহলে আমরা তখন দেখব ভাইরাস এখানে গ্রো করতেছে কিনা, সেটার জন্য হ্যাপাটাইটিস HBeAg এবং HBV DNA এই দুটি টেস্ট আমরা করে দেখব। এটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কিছু অ্যান্টিভাইরাল মেডিকেশন আছে, ইন্টারফেরন, মানে এর চিকিৎসা আছে এবং এর থেকে মুক্তির উপায় আছে। এক সময় একটা ভয় আতঙ্ক কাজ করতে অনেকের মধ্যে যে বি এবং সি দ্বারা আক্রান্ত হলে বুঝি আর রক্ষা নেই, কিন্তু এখন এরও আধুনিক চিকিৎসা আমাদের দেশেই আছে। তো আমরা যদি আক্রান্ত হয় তার আধুনিক চিকিৎসা পাবো, কিন্তু আমরা আক্রান্ত হতে চাই না। প্রতিরোধের জন্য আপনার পরামর্শ কি? ভাইরাল হ্যাপাটাইটিস একটা প্রিভেন্টেবল ডিজিজ
এ এবং ই ভাইরাসের মধ্যে এ ভাইরাস এটার জন্য একটা ভ্যাকসিনেশন আছে এবং হেপাটাইটিস এ এর ভ্যাকসিনেশনটা দিতে হয় 2টা ডোজ, ফার্স্ট ডোজ এবং আরেক সেকেন্ড ডোজ দিতে হয় 6 মাস পর, 6 মাস থেকে 1 বছরের মধ্যে সেকেন্ড ডোজ দিতে হয়। আর হেপাটাইটিস বি এর জন্য হচ্ছে 4টা ডোজ আমরা দেই ভ্যাকসিনেশন। আমরা প্রথমে পেশেন্টের ব্লাড পরীক্ষা করে দেখতে হবে HBsAg পজিটিভ কিনা। যদি পজিটিভ না হয় তখন আমরা ভ্যাকসিনেশনের জন্য অ্যাডভাইস করি এবং তখন ভ্যাকসিনেশন নিতে হয়। এক্ষেত্রে 4টা ডোজ, প্রথম ডোজ, এর পরের ডোজটা 1 মাস পরে, তারপরের ডোজ 1 মাস পরে এবং 4th ডোজটা হচ্ছে আফটার 6 মান্থ দিতে হয় এবং পরবর্তীতে 5 বছর পরে একটা বুস্টার ডোজ নেওয়া লাগে। তার মানে হচ্ছে 2টার এগেনস্টে আমাদের ভ্যাকসিনেশন আছে, আর এই 2টা সহ বাকিগুলো ওভারঅল প্রতিরোধের জন্য তার সচেতনতা বা জীবনযাপন পদ্ধতিতে কি পরিবর্তন দরকার? এখানে যেভাবে স্প্রিড হচ্ছে হেপাটাইটিস ছড়াচ্ছে যেভাবে, সেই জায়গাটা যদি আমরা সেখানে যদি মানে সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে হয়তো ভাইরাসটা ছড়াবে না। যেমন আপনি যে কারণগুলি বলছিলেন এই অনুষ্ঠান আগে শুরুতে, যে কারণগুলি বলছিলেন ওই কারণ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, তার ফলে আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জন্ডিস সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত ব্যায়াম ভিত্তিক আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকের এপিসোডেও আমরা প্রপস হিসেবে চেয়ার ইউজ করব। শিশুদের অনেকক্ষণ চেয়ারে বসে থাকার কারণে যেটা হয় যে ব্লাড সার্কুলেশনটা নিচের দিকে বা হাতের কাজটা যেহেতু হয়, যখন ওরা লেখার কাজটা করে তাও কিছুটা হাতের মুভমেন্ট হয়তো হয়, কিন্তু পাটা একটা জায়গায় চুপচাপ রেখে দেওয়ার ফলে তখন দেখা যায় যে ব্লাড সার্কুলেশনটা ওভাবে হয় না এবং লেগস মাসেলগুলো তার অ্যাক্টিভ হয় না। এবং সবচেয়ে বড় মাসেল আপনারা জানেন যে কোয়ার্স মাসেল, এবং সবচেয়ে বড় মাসেলটা যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা যখন স্ট্রং হয় না, তখন কিন্তু উপর বিল্ডিংটা যতই সুন্দর হোক না কেন ওভাবে সুগঠিত হয়ে ওঠে না। তো আমরা চেয়ার ইউজ করেই দেখব যে কিভাবে তার পায়ের ব্লাড সার্কুলেশনটাও বাড়ে এবং যেটা ওকে লম্বা হতেও হেল্প করবে, ফ্লেক্সিবিলিটি বাড়াবে, পাশাপাশি তার মুভমেন্টের কারণে তার একটানা বসে থাকা জনিত যে ফ্যাট জমে যাওয়া বা শরীরটা এক ধরনের অলসতা পেয়ে যাওয়া, সেই জিনিসটা ওর কাটবে, পাশাপাশি সে খুব এনজয় করবে। ওকে, আমাকে এখানে হেল্প করবে লিও লেগ সার্কেল, দিস কল লেগ সার্কেল। আমরা চেয়ারটা নিয়েছি একটা হাইট অনুযায়ী, যে তার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী যেন এটা করতে পারে। এখানে সেফটি মেজারের ব্যাপার আছে। ওকে লিও, গো, ফাইন, ইয়েস, গুড গুড, অ্যান্ড আরেকবার ফাস্ট দেখি। খুব হাঁপিয়ে গেছো, এই অবস্থায় করা যায় কি না? হ্যাঁ, আরেকবার, নাইস নাইস, ফাইন, ওকে, গুড, থ্যাংক ইউ। খুব হাঁপিয়ে গেছিলে? হ্যাঁ, কিছুটা না। আর ফ্লেক্সিবিলিটি না খেয়াল করতে হচ্ছিল যে যখন তুমি পাটা উপর দিয়ে ঠিক মতো যদি না নিতে পারো তখন কি হবে? চেয়ার ব্যথা পাবে না, তুমি ব্যথা পাবে। তো কি করতে হবে যে চেয়ারের হাইটটা এমন নিতে হবে যে বেসিক প্রথমে যখন শুরু করবে চেয়ারের হাইটটা যেমন এমন থাকে যেন তার ফ্লেক্সিবিলিটি সে ব্যথা না পায়, ওরকম করবে। বাট সবসময় একদম খুব কমফোর্টেবল জোনে থাকার কোনো কারণ নেই। যেটা করবেন যে যখন দেখবেন যে সে পারছে তখন আস্তে আস্তে একটু উঁচু চেয়ার বা তার উপরে আর কিছু রেখে নরম কিছু ওভাবে করলে পারে, যেটা হবে যে পায়ের মুভমেন্টের কারণে এবং লেংদেনিং হবে, যেটা লেংদেনিং হওয়ার কারণে জয়েন্টগুলো ছাড়বে এবং তাতে সে লম্বা হওয়ার কাজটা হবে। কারণ লম্বা হওয়ার চান্সটা কিন্তু বড় হলে পরে তো আর নাই, 18 বছরের ভেতরে যে সুযোগটা থাকে, তো ওই সময়টা যখন আমরা ওদেরকে বসিয়ে রেখে আটকে রাখি তখন তারপরে ভাবি যে কেন লম্বা হলো না, তাহলে তো হবে না। তাহলে যেটা করতে হবে যে তাকে বসিয়ে কাজ করার পাশাপাশি ওইখানেই কিভাবে তার আদার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা বাড়ানো যায় ওভাবে তাহলে আমরা দেখলাম যে লেগ সার্কেল চেয়ারে আমরা এভাবে করতে পারি এবং শিশুদের এটার জন্য খুব ভালো একটা ব্যায়াম। প্রিয় দর্শক, আপনার ত্বকের কোনো অংশ হঠাৎ কালো হয়ে যাওয়া সব সময় খুব ভালো লক্ষণ নয়। অনেক গভীরে অনেক জটিল রোগের ফলেও ত্বকে কালো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার।
হঠাৎ করে আপনার হাত বা পা কালো হয়ে যেতে পারে। আমরা যদি এর কারণটা খুঁজতে যাই, আমরা প্রায় সময় যে কারণগুলো পেয়ে থাকি সেটি হচ্ছে যে হাতের কিংবা পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। এই রক্তনালী কী কারণে আসলে বন্ধ হয়? বিশেষ করে যাদের হার্টের ভালভে প্রবলেম আছে, অথবা কারো দীর্ঘদিন ধরে হয়তো বা তার পায়ের বা হাতের রক্তনালীগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, হঠাৎ করে সেই রক্তনালীটি বন্ধ হয়ে যেতে পারে। তখন যে জায়গাটি বন্ধ হয়ে গেছে তার পরবর্তী অংশটি বা নিম্নাংশটি কিন্তু হঠাৎ করে কালো হয়ে যেতে পারে। এবং এই কালো হওয়া হচ্ছে পচন শুরুর প্রাথমিক অবস্থা। এবং এই রুগীকে যদি 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে চিকিৎসা দেওয়া না হয়, তাহলে কিন্তু তার পাটি পচন ধরে যেতে পারে, এমনকি আক্রান্ত এই পাটি কেটে ফেলে দিতে হতে পারে। অতএব আরেকটি বিষয় আপনাদের মনে রাখা উচিত, যাদের অনেক সময় আমাদের যে গলা আছে, গলা একটি বাড়তি হাড় থাকতে পারে, এটিকে সার্ভাইকাল রিব বলি আমরা, অথবা তীব্র কোনো ঠান্ডার পরিবেশে গেলে অনেকের আঙ্গুলও কালো হয়ে যেতে পারে। অতএব আপনার হাতটির আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল অথবা হাত বা পায়ের কোনো একটি অংশ হঠাৎ করে যদি কালো হতে থাকে, আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, আপনার রক্তনালীটি হয়তো বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যথানাশক ঔষধ না খেয়ে এক্স-রে বা এমআরআই এ জাতীয় পরীক্ষা করে সময় নষ্ট না করে আপনার উচিত হবে দ্রুত একজন ভাস্কুলার সার্জনকে দেখানো। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্বতন্ত্র ভাস্কুলার সার্জারি বিভাগ আছে। এখানে এ জাতীয় চিকিৎসকদেরকে আপনারাও পাওয়ার সুযোগ পাবেন। তাদের শরণাপন্ন হলে আশা করা যায় যে আপনার এই হাত বা পাটিকে আমরা বিপদ থেকে, অর্থাৎ কেটে ফেলার হাত থেকে রক্ষা করতে পারবো। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাত্রাপথে দুর্ঘটনাবশত কেটে বা ছিলে যেতে পারে, এজন্য যাত্রাপথে অ্যান্টিসেপটিক ঔষধ, গজ, তুলা ইত্যাদি নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, রোগীরা এসে বলবে ম্যাডাম আমার অনেক বেশি সাদা স্রাব যাচ্ছে, তো আমার খুব দুর্বল লাগছে শরীরটা। তো শরীর দুর্বল লাগছে এটা নিয়ে তার খুব চিন্তা থাকে। কিন্তু সাদা স্রাব ফিজিওলজিক্যাল কারণে 3টা সময় বেশি হয়। একটা রিপ্রোডাক্টিভ এজে একটা মহিলার যখন মাসিক শুরু হবে তার কয়েকদিন আগে একটু সাদা স্রাব হবে, নরমাল সিক্রেশন। মাসিক ভালো হয়ে গেলে একটা সাদা স্রাব হবে, এটাও নরমাল। এবং 2 মাসিকের মাঝামাঝি সময় যখন ওভুলেটিং পিরিয়ড হবে তখনও তার সাদা স্রাব থাকবে, এটাই নরমাল। কিন্তু সাদা স্রাবের সাথে যদি কমপ্লেন করে যে তার ইচিং হচ্ছে, তার চুল কাচ্ছে অনেক বেশি, বা সাদা স্রাবের সাথে দেখা যাচ্ছে যে না এটার সাথে কন্টিনিউ করছে, তার ব্লাড মিক্সড উইথ দ্য ব্লাড যাচ্ছে, অথবা সে দেখছে যে সাদা স্রাবের সাথে এত বেশি পানির মতো তরল সাদা স্রাব যাচ্ছে অনেক বেশি, তার সাথে দুর্গন্ধ, দেন তখন আমরা বলবো যে না তুমি দেখাও। বা সাদা স্রাব এত বেশি হচ্ছে, নরমালি যেগুলো হবে সেগুলো নিশ্চয়ই ডে টু ডে লাইফে কোনো হ্যাম্পার করবে না, কিন্তু যদি এত বেশি হয় যে না তার নরমাল সময়ে তো কোনো ন্যাপকিন লাগছে না, জাস্ট পিরিয়ডের মতো মাসিক হলে যেমন হয় সেরকম এত বেশি অতিরিক্ত হচ্ছে, তার ন্যাপকিন ব্যবহার করতে হচ্ছে, তখন তো সে অবশ্যই ডাক্তারের কাছে আসবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।